আবারও একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সাতক্ষীরার একজন জামায়াত সংসদ সদস্যকে নিয়ে সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই সেটি পৌঁছে গেছে লাখো মানুষের টাইমলাইনে। কেউ বলছেন ভিডিওটি আসল, কেউ বলছেন এআই দিয়ে বানানো। এই রমরমা গল্প নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন আমরা কিছু প্রশ্ন তুলতে চাই। আমরা জানতে চাই ভিডিওটি আসল নাকি নকল। যদি ভিডিওটি আসলও হয়, তাহলেও তো গল্প এখানেই শেষ হয়ে যায় না, বরং আসল প্রশ্নগুলো তখনই শুরু হয়। প্রথম প্রশ্ন, এই ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে? কোনো হোটেলে নাকি ব্যক্তিগত বাসভবনে? দ্বিতীয় প্রশ্ন, ক্যামেরাটি কিভাবে সেখানে ছিল? এটি কি দৃশ্যমান ছিল নাকি গোপনে বসানো হয়েছিল? সংশ্লিষ্ট ব্যক্তি কি জানতেন ভিডিও ধারণ করা হচ্ছে নাকি জানতেন না? তৃতীয় প্রশ্ন, এই ভিডিওর পেছনে কার হাত আছে? চতুর্থ প্রশ্ন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো কিভাবে? অর্থাৎ কার কাছে ছিল, কার হাতে গেল, কে প্রথম প্রকাশ করলো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন প্রকাশ করলো? ব্যক্তিগত প্রতিশোধ, ব্ল্যাকমেইল নাকি রাজনৈতিক উদ্দেশ্য? আমরা বলছি না এর কোনোটি ঘটেছে, শুধু বলছি এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি প্রশ্ন উঠেছে এটি কি শুধুই একটি ব্যক্তিগত ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল? এত সব প্রশ্ন আর আলোচনার মুখে খোদ এমপি সাহেবই একটা ব্যাখ্যা দিলেন। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 13 জুলাই 2026 তারিখে আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রী যথাক্রমে মোসাম্মদ মাকসুদা বেগম ও মোসাম্মদ মরিয়াম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক সোয়া 1 ঘন্টা অবস্থান করি। আমরা উক্ত অফিসে অবস্থানকালে জোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে 5-7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে। আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগ সাজসে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোহাম্মদ মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। পরবর্তীতে হিংসা ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে গত 17 জুন 2026 তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ মরিয়ম বেগমের সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুম বিল্লার বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই। যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। গাজী মাজহারুল ইসলাম, সংসদ সদস্য, সাতক্ষীরা 4। সংসদ সদস্যের এই ব্যাখ্যা থেকে অন্তত একটি বিষয় পরিষ্কার হয়, তিনি ভিডিওটিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেননি, বরং এটি তার এবং তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত ভিডিও বলে উল্লেখ করেছেন।
যে নারীর সঙ্গে ভিডিওতে তাকে দেখা গেছে সেই মোসাম্মদ মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। গত 17 জুন 2026 পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। এখন কথা হলো, যদি বিবাহিত স্ত্রী হবেন তাহলে এই ভিডিও নিয়ে এত হইচই কেন? এখানেই আসে ষড়যন্ত্র তত্ত্ব। সেখানে নিজের মামা শ্বশুরের দিকেই আঙ্গুল তুলেছেন মাননীয় সংসদ সদস্য। তিনি বলছেন, পূর্বশত্রুতার জের ধরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের মামা ওবায়দুল্লাহ তাদেরকে জিম্মি করে টাকা আদায় করেছে। তারই ধারাবাহিকতায় তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ সংসদ সদস্যের অভিযোগ অনুযায়ী এই ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ জড়িত। তবে এই অভিযোগের স্বাধীন যাচাই বা তদন্তের ফল এখনো প্রকাশ্যে আসেনি। হয়তো কোনোদিন জানা গেলেও যেতে পারে মামা শ্বশুরই এই ঘটনা ঘটিয়েছেন কিনা। এমপি সাহেবের একটা ব্যাখ্যা আমরা পেলাম এবং সাথে প্রশ্নটা থাকলো, কিন্তু এটা এখনো পরিষ্কার নয় যে ওই অন্তরঙ্গ ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে। যদি তাদের ব্যক্তিগত বাসভবন থেকে ভিডিও ধারণ করা হয় তাহলে সেটি গোপনে ব্যক্তিগত ভিডিও ধারণ ও প্রচারের মতো গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে। আর যদি ভিডিওটা অন্য কোথাও, সেটা হতে পারে হোটেলে বা ওই 13 জুলাই তারিখে তারা যেখানে গিয়েছিলেন সেখানে ধারণ করা হয়, তাহলে একজন সংসদ সদস্যের আচরণ নিয়েই বিরাট প্রশ্ন ওঠে। কেউ কেউ বলছেন তৃতীয় আরেকটি ঘটনাও ঘটতে পারে, আর সেটা হলো ওই নারীর সঙ্গে সম্পর্কটা প্রকাশ্যে আনার পরিকল্পনার অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হতে পারে। এটাও সত্য কিনা নিশ্চিত নয়। ঘটনা এখানেই শেষ নয়। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা সম্পর্কে তার ব্যাখ্যা তুলে ধরলেন, তখন মন্তব্যের ঘরে একটি বায়োডাটার ছবি প্রকাশ করেছেন অনেকেই। আর সেই বায়োডাটাকে মরিয়ম খাতুনের বায়োডাটা হিসেবে দাবি করা হচ্ছে। এই নথির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হয়তো কোনো চাকরির সুপারিশ হবে, কারণ এর বাম পাশে স্বাক্ষর দিয়ে লেখা আছে জোর সুপারিশ করছি, তারপরেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সিল। ছবিটি তুলে ধরে বলা হচ্ছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গত 22 জুন 2026 তারিখে এই সুপারিশ করেছেন এবং বায়োডাটাতে দেখা যাচ্ছে মরিয়ম খাতুন অবিবাহিত। কিন্তু গাজী নজরুল ইসলামের বিবৃতিতে বলা হয়েছে গত 17 জুন 2026 তারিখে তিনি মরিয়ম বেগমকে বিয়ে করেছেন। এই ঘটনা বা এই অসামঞ্জস্য সত্য কিনা তা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামই ভালো বলতে পারবেন। আবার এমনটাও কি হতে পারে যে হয়তো সেই 17 জুন তারিখেই তারা বিয়ে করেছেন কিন্তু বিষয়টা প্রকাশ্যে আনতে চাননি। এর যে কোনো একটা হয়তো সত্য। গাজী নজরুল ইসলাম তার বিবৃতির একেবারে শেষ অংশে লিখেছেন, যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু তিনি নিজে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছেন কিনা তা লেখেননি। তবে মানুষের কৌতূহল আছে, তারা জানতে চায় যদি 17 জন বিয়ে হয়ে থাকে তাহলে 22 জনের বায়োডাটায় অবিবাহিত লেখা কেন? যদি জিম্মি করে টাকা আদায়ের মতো ঘটনা ঘটে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আর যদি ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করা হয়ে থাকে তাহলে সেই অপরাধের তদন্ত কোথায়? আপনি কি মনে করেন এত প্রশ্ন আর সংশয়ের মধ্যে আসল সত্যটা কখনো বের হয়ে আসবে, নাকি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বা বয়ান চলতে চলতেই ইস্যুটাই একটা সময় হারিয়ে যাবে?